আচ্ছা, তুই তো মার্কেটিংয়ে পড়াশোনা করেছিলি, তো ওখান থেকে ফিল্ম মেকিংয়ে আসলি কেমনে? থিয়েটার করতাম তো থিয়েটার করার কারণে মানে আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম 83-তে বোধহয়, এরপরে আসলে আমার কিছু বন্ধু থিয়েটার করতো, তো ওরা সুবচন নামে একটা নাটকের দল করতো, তো ওদের সাথে আড্ডা দিতে দিতে আসলে থিয়েটারে আমার ঢুকে পড়া, এবং এরপরে আসলে থিয়েটারই ধ্যান জ্ঞান ছিল আপ টু মাস্টার্স পর্যন্ত। মানে ফেনী থেকে যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে গেলাম তখনও থিয়েটার আসলে বেসিক। অ্যাক্টিং করতে, থিয়েটারে অ্যাক্টিং করতি না? হ্যাঁ, প্রথমে শুরুতে তো অ্যাক্টিং করতাম, তারপরে শেষের দিকে লিখছি, ডিরেকশন করছি। তখন তো পথনাটক করতাম বেসিক্যালি। এরশাদ বিরোধী আন্দোলন ছিল ওই সময়, 90-এর গণ আন্দোলন, তার আগে দিয়ে ওই সময় তখন নানা ধরনের পথনাটক মনে আছে, যে হট্টমালার উপরে, কাকলাস, তারপরে আরও অনেক ধরনের নাটক, জীবন্ত পোস্টার, তারপরে কি জানি আরও নানা রকম, ভুলে গেলাম আমি, মিছিল, বাদল সরকারে বিভিন্ন রকম থিয়েটার করেছি। তারপরে লিখলি একটা? হ্যাঁ, লিখলাম আমি। ওটা তখন প্রথমে অনুশীলন করতাম, অনুশীলন করার পর নানা কারণে অনুশীলনের সাথে আমার কাজ করা হয় নাই। দেন বিশ্ববিদ্যালয়ে একটা নতুন দল করলাম, বিশ্ববিদ্যালয় থিয়েটার নামে। ওখানে প্রথম বিশ্ববিদ্যালয় মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওখানে কবে ভর্তি হয়েছিলি? 86-87-এর দিকে, 86 বেসিক্যালি। তোর ইন্টারমিডিয়েট কোন সালে? 85-এ। ওকে। ওখানে গিয়ে তুই কি পরিবর্তন পাইলি ফেনী থেকে রাজশাহী? ও ডিফারেন্ট, মানে ফেনী থেকে আমার তখন তো অনেক দূরে আসলে রাজশাহী, ঢাকা আসতে হতো, ঢাকা থেকে আবার 8-10 ঘন্টা লাগতো রাজশাহী যেতে। তো এর আগে আমি কখনো উত্তরবঙ্গে যাইনি আর কি। তো উত্তরবঙ্গ মানে নদীর এপার ওপার যে অনেক পার্থক্য, সেটা আমি প্রথম টের পেলাম। আর ইন্টারেস্টিংলি তখন আমি আসলে কলেজে ফেনী কলেজে থাকার, মানে থিয়েটার করার কারণেই এক ধরনের কমিউনিজমের চর্চা করতাম, কমিউনিস্ট ছিলাম। তো রাজশাহী ইউনিভার্সিটি সেই সময় একদমই ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, এই সব মিলিয়ে একটা খুবই কমিউনিস্ট পার্টির একটা রমরমা অবস্থা আর কি। এবং আমরা তো তখন ধরেই নিয়েছিলাম যে বিপ্লব খুবই সমাসন্ন, এই দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে ওই সময়। পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলি? না, কালচারালি অ্যাক্টিভ ছিলাম। সেটা নাটক বা অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটি? থিয়েটারের বেসিক্যালি। সে সময় উল্লেখযোগ্য যে নাটকগুলো করছি এগুলোর নাম মনে আছে? আমি ওই সময় আমি প্রথম যখন দল করি, বিশ্ববিদ্যালয়ে থিয়েটার করি, তখন ইঙ্গিত ছিল এস.এম. সুলাইমানের, ওইটা ডিরেকশন করি, ফার্স্ট ডিরেকশন আমার। সেই ডিরেকশনে কি এখানে যারা করছিলেন তাদেরই কোনো রিফ্লেকশন ছিল নাকি তোর মতো? বেসিক্যালি এখানকার প্রোডাকশনটা আমি দেখেছিলাম, হ্যাঁ। তো দেন কিছু রিফ্লেকশন ছিল, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু আমি ওদের মতো করে করতে চাই নাই, আমি আমার মতো করে জিনিসটাকে ডিল করেছি আর কি ওই সময়ে। এরপরে আমি আসলে একটা পথনাটক লিখি, নাম হচ্ছে ঠেরো, মুক্তিযুদ্ধ নিয়ে। ওইটা ব্যাপক মঞ্চায়ন হতো। তারপরে আমি কাহার নামে একটা নাটকের আমি ডিরেকশন করি, ওটা টিটুর লেখা ছিল। কাহার ডিরেকশনের পরই আমি আসলে থিয়েটার ডিরেক্টর হিসেবে আমার ড্রিম শুরু হয়। এরপরে আমি রবীন্দ্রনাথের রথের রশ্মি করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চিলেকোঠা সেপাইয়ের একটা অংশ অ্যাডাপ্টেশন করে ডিরেকশন করি। আমার ফার্স্ট ডিরেকশন ছিল ইঙ্গিতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থিয়েটারই তোদের দলের নাম ছিল? বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহী। তখন তো বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাই সব। তো আমার ওই সময় আসলে নানা সার্কেল ছিল, থিয়েটারের সার্কেল ছিল, পাশাপাশি কবিদের একটা সার্কেল ছিল, ওদের সাথে আড্ডা হতো। মানে কবি লেখকদের সাথেও আমার আসলে সান্নিধ্য ছিল। আবার তো দেন ওই সময় অনেকেই মানে মানে আমি একটা ডিফারেন্ট পরিবেশ, আমি একটা ছোট মফস্বল শহর, ধর ফেনীর মতো একটা জায়গা, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের একটা নতুন জায়গা, আবার ওইখানে ধর পদ্মার পার, আর ক্যাম্পাসটা চমৎকার একটা বিশাল। তো অ্যাডাপ্টেশনের তুই কি কি জিনিস পেলি নতুন, যেটা তোর? যেটা প্রথমত আমার ভাষাভঙ্গি ছিল আসলে, যেহেতু আমি ফেনীতে জন্মাইছি, বড় হয়েছি, ফেনীর ভাষাভঙ্গি ছিল মানে আঞ্চলিকতার দোষে দুষ্ট ছিল, অথবা
আঞ্চলিকতা সঙ্গী ছিল। তো ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আসলে আমার বেসিক্যালি থিয়েটার করার কারণেই ভাষাভঙ্গি চেঞ্জ হয়েছে আর কি, একটু ঠিকঠাক চলতি বাংলা বলবার প্রচেষ্টা শুরু হলো আর কি, বা প্র্যাকটিস শুরু হলো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা আমরা তখন এটা খুবই সেই সময় মানে কালচারাল অ্যাক্টিভিটিসে ভরপুর ছিল। প্রতিদিনই এখানে গান হচ্ছে, ওখানে নাটক হচ্ছে, ওখানে নাচের প্রোগ্রাম, কবিতার প্রোগ্রাম, হ্যাঁ, তারপরে হাজার হাজার তরুণ তরুণী একসাথে একই ক্যাম্পাসে। এটা একটা খুবই উৎসব মুখর সময় গেছে ওই সময়ে আর কি। রাজশাহী ছাড়লি কবে? 93-তে। ওকে, তখন কি মাস্টার্স হয়ে গেছে তো? হ্যাঁ, মাস্টার্স করে আমি 1 মাস থেকে ডিরেক্ট ঢাকায় এসেছি। এসে আমি, মাসুম রেজা, সালাউদ্দিন লাবলু এরা মিলে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করে বাড়ি গেছি আমি। তারপর ফিরে এসে এখানে ঢাকায় কাজ শুরু করা। অ্যাডভার্টাইজিং এজেন্সি করেছিলি তুই, যেহেতু তোর মার্কেটিংয়ের পড়াশোনা, তোর কি প্ল্যান ছিল যে এই? না, এটা আমার প্ল্যান না, এটা ছিল লাবলু ভাই, মাসুম ভাই তখন এনজিওতে চাকরি করতো। মাসুম ভাইয়ের সাথে আমার বিশ্ববিদ্যালয়ে থাকতেই সখ্যতা ছিল। তো ওনারাই সিদ্ধান্ত নিয়েছে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করবে এবং তারা আমি আসলে এটা চালু করবে আর কি। ওকে, তোকে তাদের নেয়ার পিছনে কারণ কি ছিল? সেটা তারা বলতে পারে। সেটা সাবলাইম না, স্ট্রাইট প্লাস ছিল। স্ট্রাইট প্লাস। পরবর্তীতে ওইটা সাবলাইম 93-তে, তো 94-এর শেষের দিকে। 94-এ তো প্যাকেজের আওতায় নাটক আসলো। হ্যাঁ, প্রথম। হ্যাঁ। তো তুই নাটক লিখলি কবে মঞ্চের বাইরে? টেলিভিশনের জন্য দক্ষিণের ঘর। ওকে, ওটা আমি লিখেছি বোধহয় 94-95-এর দিকে। ওকে, তখন টেলিভিশনের প্যাকেজের আওতায় শুরু হল না, 94-এ শুরু হলো প্যাকেজের নাটক। ওইটা আমি জানতাম, ওই সময় অত খেয়াল করি নাই, আমার মনে নাই। কিন্তু তুই কি টেলিভিশনের প্যাকেজের আওতায় আসার আগে বিটিভির জন্য নাটক লেখার চেষ্টা করছিলি? হ্যাঁ, বিটিভির জন্য, ইয়েটায় দক্ষিণের ঘর বিটিভির জন্যই লেখা। ওকে, বিটিভির জন্য, যে বিটিভিতে। তো লেখার পরে আমি এক প্রযোজককে দিয়েছিলাম, তো উনি সম্ভবত পড়েও দেখেন নাই আর কি, আমার ধারণা, কারণ করেন নাই। পরবর্তীতে ওইটা সাইদুল আনাম টুটুল করে। তো ওইটা আমার প্রথম নাটক লেখা। কিন্তু তার আগে দ্বিতীয় নাটক যেটা লেখা আমার, পৌনপুনিক, ওইটা কাউসার চৌধুরী ডিরেকশন করে, ওইটা আগে অনিয়ার হয়, এটা 97-এ। এবং ওইটা অনিয়ারের পর এক রাতেই আমি আসলে ইন্ডাস্ট্রির কাছে একটা নাট্যকার হিসাবে প্রতিষ্ঠা পেয়ে যাই। প্রথমে নাট্যকার হিসাবে? নাট্যকার হিসাবে। কিন্তু তুই নিজে নাটক পরিচালনায় আসলি কবে? 99-এ। না, আমার মনে হয়নি, ওইটা ছিল আমাদের সাবলাইমেরই একটা কাজ ছিল, ওই যে বিপ্রতীপ, যেটা আমি লিখেছিলাম আর কি। তো ডিরেকশন করার কথা ছিল যার, উনি অন্য কারণে ওটা করতে পারবে না। তখন আমার মাসুম ভাই আমার পার্টনার ছিলেন, উনি বললেন যে তুই করে ফেলা। দেন আমি আসলে তখন জানতাম না কীভাবে শ্যুট করতে হয়। তো শ্যুট করতে 2-2.5 দিনের মধ্যে বুঝলাম যে এভাবে শ্যুট করতে হয়। সেটাতে পারফর্মার কারা ছিল? ওইটা সব টিনেজার, নতুন নতুন, আর মানে যেহেতু স্কুল টিনেজারদের স্টোরি ছিল বিপ্রতীপ, আর বড়দের মধ্যে ছিল পাভেল ছিল আর বিপাশা ছিল। ফিল্ম মেকিংটা তোর মাথায় কিভাবে আসলো? ট্রেনিং নাই, আসলে কোনো ট্রেনিং নাই। বেসিক্যালি যেটা হয় যে আমাদের এখানে বাংলাদেশে যারা টেলিভিশনে ডিরেকশন দিতে শুরু করে, তখনই ওদের মাথায় আসলে সিনেমা বানানোর ভূত চাপে। সেই ভূতই আমার চেপেছিল, যে আমি 99 থেকে ডিরেকশন শুরু করি, আর সিনেমা কাজ শুরু করি আসলে 2007 থেকে শ্যুট শুরু করি আর কি মনপুরে। আমার মনে হয় না যে এটার খুব বেশি পার্থক্য আছে, শুধুমাত্র মানে, কারণ শর্ট তো 3টা হয়, তুমি লং শটের নিবা, নাহলে মিড শট নিবা, নাহলে ক্লোজ আপ নিবা, তাই না? ক্যামেরার মাধ্যমেই তো তুমি গল্পটা বলবা। তো দেন এখানে যেটা হয় যে প্রিপারেশন লেভেলে একটু চেঞ্জ আছে আর কি, যে আমরা টেলিভিশনে যেহেতু 50-55 মিনিটে সিঙ্গেল এপিসোড গল্প বলতাম, সিরিয়ালের ক্ষেত্রে হয়তো 30 মিনিটে গল্প বলতাম, সিনেমায় 2 ঘন্টার বেশি সময় ধরে একটা গল্প বলতে হয়। তো আর এটার অনেক খুঁটিনাটি কাজ থাকে, অনেক প্রিপারেশন ডিফারেন্ট থাকে, কারণ টেলিভিশন আমরা যে ধরনের গল্প বলি ওগুলো আসলে আমরা ঘরে পৌঁছায় দিই, লোকেরা ইচ্ছে হলে দেখলো না। কিন্তু সিনেমার ক্ষেত্রে লোকেদেরকে বাড়ি থেকে টেনে থিয়েটারে নিয়ে আসতে হয়। তো এক্ষেত্রে গল্পের ধরন, গল্প বলার ভঙ্গি এবং ওটা যে ডিটেল ওয়ার্ক, খুঁটিনাটি, প্রস্তুতি, এগুলো একটু পার্থক্য আছে। কিন্তু
ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ অলমোস্ট একই আমি বলবো। সিনেমায় হয়তো এক্সট্রিম লং শট ব্যবহার করা যায়, টেলিভিশনে মানে ছোটো পর্দায় এটা খুব বেশি ইফেক্টিভ হয় না। মনপুরের প্রডিউসার কে ছিল? প্রডিউসার বেসিক্যালি অর্ধেক আমার ছিল আর অর্ধেক হচ্ছে যে মাছরাঙা। তো এই জীবনটা কেমন, মানে অ্যাজ এ প্রফেশনাল? এখনও পর্যন্ত তো মনে হচ্ছে যে আমি এনজয় করছি আমার প্রফেশনটা। বিজ্ঞাপন আমি ওভাবে করি নাই, কিন্তু মোটিভেশনাল নানা কাজ করেছি। মোটিভেশনাল একটা সময়ে খুবই মোটিভেশনাল কাজ হতো আমাদের এখানে, সেটা এখন আর হয় না। টুকটাক ওটিটিতে করেছি, একটা ওটিটিতে, একটা দুইটা। এই নাট্য নির্মাতা হিসেবে তোর দুই যুগের একটা ক্যারিয়ার। সে এই দুই যুগ সময় তুই স্বাচ্ছন্দ্যে পার করেছিস মনে করি? না নানা রকম, মানে আমাদের দেশে সিনেমা বানায় বা টেলিভিশন নাটক বানিয়ে যে খুব স্বাচ্ছন্দ্যে থাকা যায় এটা তো আসলে একটা অসম্ভব ব্যাপার আর কি। কিন্তু কেটে গেছে, সময় তো পার করে ফেলেছি। তুই কি বেসিক্যালি রাইটার না ডিরেক্টর? বেসিক্যালি রাইটার, তারপর ডাইরেক্টর। একটা দুটা বাদে, একটা দুটা অন্যের স্ক্রিপ্ট করেছি, আর ম্যাক্সিমাম মৌলিক আমার লেখা, কিছু আছে অ্যাডাপ্টেশন। মানে যেমন মনপুরা একটা রোমান্টিক লাভ স্টোরি, সাথে একটু সোসাইটির ধনী গরিবের যে ক্লাস স্ট্রাগল ওইটা একটু ছিল। আর স্বপ্নজালে এসে যেটা ঘটলো যে লাভ স্টোরি আছে, সাথে আসলে আমাদের রিলিজিয়াস যে মানে বৈষম্য, যে আমরা এখান থেকে ধর্মীয় বৈচিত্র্য হারাচ্ছি, জাতিগত বৈচিত্র্য হারাচ্ছি, এগুলোর একটা ইয়ে ছিল। মানে সংখ্যালঘুদের প্রতি আমরা যে একটু কঠোর, সারা পৃথিবীই কঠোর সংখ্যালঘুদের প্রতি, তো এটার দিকে একটু আলোকপাত করার চেষ্টা ছিল স্বপ্নজালে। এরপরে পাপপুণ্য মানুষের বেসিক ইনস্টিংক্ট, ইগো, এগুলো ডিল করার চেষ্টা করেছি। হ্যাঁ তা ছিল, কিন্তু ওইটা ছিল মফস্বল স্টোরি থেকে। আর এই পাপপুণ্য সিনেমা যেটা, এটা একদমই মৌলিক আমার লেখা। সরকারি অনুদান পাইছস কয়টাতে? একটাই, এর আগের সবগুলো সেলফ ফাইন্যান্স? না, সেলফ ফাইন্যান্স না। প্রথমটা আমার এবং মাছরাঙা মিলে, সেকেন্ড সিনেমা বেঙ্গল ফাউন্ডেশন, বেঙ্গল ক্রিয়েশন বেসিক্যালি। থার্ড সিনেমা হচ্ছে যে চ্যানেল আই। 4 নম্বর সিনেমা হচ্ছে যে চরকি। আর 5 নম্বরে অনুদান এবং আমাদের একটা কো প্রডিউসার। এই যে তুই কাজল রেখা বানালি, কাজল রেখার গল্প তুই আমাকে 2002 সালে শুনিয়েছিলি। মাথার মধ্যে তোর এটা আছে যে কাজল রেখা বানাচ্ছে। এই স্ক্রিপ্ট লেখা তোর প্রথম কবে শুরু হয়? এটা মনপুরের পরপরই। তখনও তুই স্ক্রিপ্ট লিখোস না? শুধু কাজল রেখা এমনি আইডিয়া, এটা করবো এরকম একটা চিন্তা ছিল। মানে কাজল রেখা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, সাচ ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আমার কাছে মনে হয় যে আমাদের লোকজ সাহিত্য, যেটা 300, 400, 500 বছর আগের একটা রূপকথার গল্প, তো আমাদের তো ফেরি টেল নাই আসলে, মানে সিনেমায় নাই আর কি। তো এইটা একটু আসলে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এটা তৎকালীন কুলীন সাহিত্যের বিপরীতে সাধারণের সাহিত্য ছিল। তো সাধারণের সাহিত্য আমাদের কেমন ছিল, এর ভাষাভঙ্গিটা কেমন, চরিত্রগুলা কেমন। কারণ রূপকথা তো শুধু রূপকথা হয় না, এটাতে সমসাময়িক ওই সময়কার মানুষের মানে আমাদের ঐতিহ্যবাহী যে বাংলা এবং বাংলার যে মানুষ, তাদের আসলে নানা তোমার কি বলবো, যে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, প্রেম, এগুলোর একটা বর্ণনা থাকে। এগুলোর একটা কি বলবো এটাকে, মানে বাঙালি মানুষটা ওখানে আসলে পাওয়া যায়, আদি বাংলার মানুষ। আমি এক্ষেত্রে আসলে একটু ভেবেছি যে যদি আমাদের এখানে তুর্কিরা না আসতো, মোগলরা না আসতো, ইংরেজরা না আসতো, পাকিস্তানিরা না থাকতো, তাহলে আমাদের নিজস্ব আর্কিটেকচার কেমন হতো, ওইটার একটা
অবভাস আমার মাথায় ছিল যে আমাদের তাহলে লোকাল যে একটা দুর্গম হাওর অঞ্চলে একটা রাজার বাড়ি কি একটা বণিকের বাড়ি, ওইটা নিশ্চয়ই বাঁশ বেত কাঠ ছনের বাইরে তো ম্যাটেরিয়াল না হতে পারে। তো এক্ষেত্রে বঙ্গীয় হাটের কথাটা আমার মাথায় ছিল। আর পাশাপাশি আমি একজন আর্কিটেক্ট খুঁজতেছিলাম এবং সাইফুল হককে আমি পেয়ে গেলাম। তো ওনার একটা গুরুত্বপূর্ণ প্রকাশনা আছে যে পূর্ণনগর থেকে শেরেবাংলা নগর, যে আর্কিটেকচারাল ইভলিউশন বাংলার, তার উপর ওনার বিশদ কাজ আছে। তো ওনাকে আমি বললাম যে ভাই এই কাজটা আমি করতে চাই। দেন আমি আমার চিন্তাটা ওনাকে বললাম, দেন উনি ডিজাইনগুলো ওনার মতো করেই করেছেন। বেসিক শুটিং সুসং দুর্গাপুরের বারোমারি লক্ষ্মীপুর, গারো পাহাড়ের পাদদেশে, মেঘালয়ের পাদদেশে বলা যেতে পারে। এর বাইরে আসলে টাঙ্গুয়ার হাওর, খুলনার রূপসা নদী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, এদিকে কক্সবাজারের রিজুখাল মানে আরাকান পাহাড়ের পাদদেশে, অনেক জায়গায় আমরা ইউরোপিয়ান ফর্মে না বানিয়ে এটা বাংলার গল্প বলার ঢংটা কি সেটা, যেমন একটা আমাদের এখানে যখন পালা পরিবেশিত হয় তো একজনই অনেক রোলে অভিনয় করে, তো তার একটা প্রতিনিধিত্ব আমাদের এই সিনেমায় আছে। আর ছোট ছোট টুইস্ট এবং সরল, এটা একদমই কোনো জটিলতা নাই, সরল প্রকাশভঙ্গি, সরল বর্ণনা রীতি, এই রীতিতেই আমি পুরো সিনেমাটা করতে চেয়েছি। এবং কটুক হয়েছে আসলে তো অডিয়েন্স বলবে বা বিজ্ঞ সমাজ বলবে, আমি আমার মতো করে চেষ্টা করে গিয়েছি। আমি খুঁজছিলাম একটা পান পাতা মুখ, একটু দীঘল কালো চুল, তো ওই খুঁজতে খুঁজতে এই মুখটাই মনে হলো ওর এক বাঙালিয়ানা আছে পুরো চেহারার মধ্যে। আর কাজল রেখা রূপকথার একটা বণিকের মেয়ে আমাদের, তো ওর মুখটা কেমন হবে, আমার ইমেজ যা ছিল, আবার ইয়ের মধ্যেও একটু আঁকা ছিল, মানে যে সম্পাদনা গ্রন্থটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে মানে দীনেশচন্দ্র সেনের, তো ওখানে একটু আঁকা ছিল, তো ওইটারও একটা ইমেজ আমার মাথার মধ্যে ছিল। মানে এটা তো একটা জিনিস যে প্রোডাকশন সিনেমা তো হাতের কাজ, তাই না? এবং এটা যেই সময়টায় করা হয় ওই সময়টাকে রিপ্রেজেন্ট করে, ওই ওয়েদারকে রিপ্রেজেন্ট করে, তাই না? ওই টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করে। আর যে দল মিলে আমরা করি, যে স্থাপনাগুলোতে করি, যে জায়গায় করি, সব মিলিয়ে ওইটাই হয় আর কি, এর বাইরে আর কি হতে পারে ইন টার্মস অফ বাজেট, ইন টার্মস অফ অ্যারেঞ্জমেন্ট। এটা সবচেয়ে বেশি অ্যারেঞ্জমেন্টের ছবি, সবচেয়ে বেশি বাজেটের ছবি। সেটা কত হতে পারে? 4+। আচ্ছা, এই টাকাগুলো রিটার্ন আসে কিভাবে? এটা সিনেমা হলে চলে আসে, বিদেশে চলে আসে, মানে সারা পৃথিবীতে একটা বাংলা সিনেমার জায়গা আছে, ওটিটি রাইট বিক্রি আছে, টেলিভিশন রাইট বিক্রি আছে, তারপরে ইউটিউব থেকে একটা আয় আছে গানগুলোর, যেহেতু এটা সঙ্গীত গান নির্ভর সিনেমা, মিউজিক্যাল ফিল্ম, প্রায় 24-এর অধিক গান আছে। তো দীর্ঘদিন ধরে আসলে এটার মানুষ যদি গানগুলো পপুলার হয়, মানুষ শুনতে থাকে, দেন ইউটিউব থেকে একটা আয় হয়। দীর্ঘমেয়াদ কিছু সিনেমা হয়তো আয় করে যেটা অনেক বেশি হিট করে, এটা ধীরে ধীরে আসলে আরও বেশি হল পাবে, সারা দেশে চলবে, একটু একটু করে টাকা ঘরে আসবে। এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা প্রফেশন, আমি বলবো খুবই ঝুঁকিপূর্ণ। এবং কিন্তু যেহেতু সিনেমা বানানো ছাড়া আমার আর অন্য কোনো প্রফেশন নাই, আর এটা বানাতেও চাই আসলে, মানে যে আরও কটা সিনেমা বানাতে চাই, দ্যাটস ওয়াই করে যাওয়া। ঈদের সিনেমা বলে আলাদা করে কিছু তো আমি জানি না আর কি, যে এখন ঈদের আলাদা, এটা একটা গান নির্ভর সিনেমা, মানে মিউজিক্যাল ফিল্ম। তো মিউজিক্যাল ফিল্ম তো ঈদে আসতেই পারে, বাঙালি গান শুনলো। মানে এখন আর মিডিয়া এফডিসি এই ভঙ্গিতে আমার নাই, আমার লাগে আর কি, যে এটা প্রায় প্যারালাল একই জায়গায়, যে আসলে সিনেমার সারা পৃথিবী তো এখন ওপেন হয়ে গেছে, সিনেমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের মেইন স্ট্রিম যেটা সিনেমা, সেটা অনেক বেশি ইনফ্লুয়েসড বাই তামিল, তেলেগু, মুম্বাই মেইন স্ট্রিম। আর মেইন স্ট্রিমের বাইরে যারা সিনেমা বানায়, যারা বাংলা সিনেমা, লোকাল সিনেমার বানাতে চায়, সেটা আরেকটা ধারা আর কি। এই দুইটা ধারাই বর্তমান। অপারেশন জ্যাকপট নামে একটা ছবি তুই বানাবি এরকম আমরা পত্রিকায় দেখেছিলাম, পরে দেখা গেলো এই ছবিটা অন্য একজন বানাচ্ছে। এইটা আসলে
টেন্ডার হলো, এবং টেন্ডারের আমাদের একটা সিনেমায় যখন টেন্ডার হয়, ঠিক আছে, তখন তো এটা বেহাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো তাই হলো, এবং আমি দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছি। সরকার আমার পিছনে টাকাও খরচ করেছে, কিন্তু টেন্ডারে আমরা পাইনি এই ছবিটা। আগে নৌ পরিবহন মন্ত্রণালয় এটা উদ্যোগ নিয়েছিল ওখানে, পরবর্তীতে এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গেল। তখন তারা এটা ওপেন কথা ছিল যে মানে ওপেন টেন্ডার করবে না আর কি, বা অন্য সিস্টেম আছে ওদের। তো ওরা সিস্টেম না, অন্য সিস্টেমে ওপেন টেন্ডার করলো, করে দেন বাদ দিয়ে দিল আমাকে। ওরাই আমাকে নানা পরামর্শ দেওয়ার জন্য ডেকে নিয়েছিল। তারপর টেন্ডারে আমি যেহেতু নানা পরামর্শ দিয়েছি, দেন দ্যাটস ওয়াই আমি এটার জন্য উপযুক্ত না আর কি। যেহেতু আমার উপদেশ নিয়েছে ওরা, আরেকটা মন্ত্রণালয়, যেহেতু আমি আগে জড়িত ছিলাম, স্ক্রিপ্টটা লিখেছি, সেই স্ক্রিপ্ট মূল্যায়ন কমিটিতে ছিল 3 জন, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মোর্শেদুল ইসলাম, জুনায়েদ আলী। আর তারা স্ক্রিপ্টে কী সংযোজন বিয়োজন করে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমাকে উপস্থিত থাকতে বলেছিল আর কি, চিঠি দিয়ে। এবং এটাই হচ্ছে আমার এই কাজ না পাওয়ার অপরাধের। তবে আমি অপারেশন জ্যাকপটটা বানাবো, মানে আমি যে স্ক্রিপ্টটা করেছি, কারণ একটা নামে বহু সিনেমা হতে পারে, কারণ এটা মুক্তিযুদ্ধের সাচ এ গ্লোরিয়াস অপারেশন, যেটা সারা পৃথিবীর বিভিন্ন মিলিটারি একাডেমিতে পড়ানো হয়। তো দেন এটা বাঙালির অন্যতম বীরত্বের গৌরব গাথা আর কি। তো সেটা আমি করতে চাই, এই জন্য একটু সময় লাগবে হয়তো। How you are enjoying your life as a film director? আর আসলে উপভোগ না করলে তো করতাম না, অন্য কিছু করতাম না। আমি উপভোগ করছি। মানে প্রথমত লিখতে হয়, তো রাইটিং তো খুবই কষ্টসাধ্য একটা কাজ, আর ওটা একা একা করতে হয়। তো যখন খুব ভালো লেখা হয় তখন এক ধরনের আনন্দ হয় আর কি। তারপরে সিনেমা বানানোর প্রক্রিয়াটাও খুবই জটিল, কিন্তু দল বেঁধে আমরা কাজ করি বলে এক ধরনের আনন্দ আছে। একটা ভালো শট হলে খুবই আনন্দ লাগে, এবং ওভারঅল পুরো সিনেমা যখন দর্শকের সামনে যায়, দর্শকের যে ভালো লাগা, ওইটাও খুবই আনন্দ দেয় আর কি। আর পাশাপাশি আমি বলবো যে সিনেমার ইম্প্যাক্ট সোসাইটিতে অনেক ডাইরেক্ট এবং অনেক বড় ইম্প্যাক্ট পড়ে। তো আমাদের পলিটিক্যালি কারেক্ট সিনেমা, সুস্থ সংস্কৃতির সিনেমার খুব দরকার, এটা ফিল করি এবং এই দায়িত্বটা পালন করার অনেক চেষ্টা করি। এই ঈদ এবং বৈশাখের বাজারে কাজল রেখা সিনেমা দর্শকরা কিভাবে নিয়েছে বলে তোর? অনেক ভিড়ের মধ্যে আমরা পড়েছি, কিন্তু আমি যেটা দেখলাম যে যারা দেখছে সিনেমাটা তারা ব্যাপক পছন্দ করছে, ওদের অনেক ভালো লাগছে, এটা মানে আমি খেয়াল করেছি আর কি। মানে আমি বিভিন্ন হলে গিয়েছি দেখতে যে কেমন হয়, কেমন লোকেরা কি বলে, তো তারা খুবই খুশি। মানে স্পেশালি আমি বলবো যে যারা একটু দেশ নিয়ে ভাবে, বাঙালি সংস্কৃতি নিয়ে ভাবে, আমাদের ঐতিহ্য নিয়ে ভাবে এবং বাংলার ভবিষ্যৎ নিয়ে ভাবে, এই ধরনের দর্শকরা খুবই, ওদের প্রতিক্রিয়া খুবই উৎসাহব্যঞ্জক আমি বলবো। তুই নিজে অন্য কোনো সিনেমা দেখেছিস এবার? না, আমি অন্য কোনো সিনেমা দেখার সুযোগ পাইনি। তুই এমনি নিজে গিয়ে হলে গিয়ে ছবি দেখোস মাঝে মাঝে? আমি বাংলাদেশের খুব কম সিনেমা আসলে দেখি আমি, কারণ আমার ধারণা আমি সেই মিষ্টি বিক্রেতা যে মিষ্টি খায় না। আমি সিনেমা দেখি, কিন্তু অন্য সিনেমা দেখি আর কি, যে আমার ভালো লাগার সিনেমা দেখি। আমি বাংলা ভাষারই সিনেমার কথা বলি, আমার ভালো লাগার সিনেমা যেমন সূর্য দীঘলবাড়ি আমার অনেক ভালো লাগার সিনেমা। তারপরে আমাদের জয়রান সাহেবের অনেক কটা সিনেমা আমার ভালো লাগে। তারপরে সত্যজিৎ রায়ের অনেক সিনেমা আমার ভালো লাগে। ঋত্বিক ঘটকের অনেক সিনেমা আমি দেখি, অজান্তিক দেখে তো আমি খুবই মুগ্ধ, মাঝে মধ্যে সুযোগ পেলেই দেখি। তারপরে চীনা একজন নির্মাতা আছে জ্যাঙ্গিমুর, ওর সিনেমা আমার ভালো লাগছে। তারপরে কিম কিদুক আছেন কোরিয়ান, ওনারও সিনেমা আমার ভালো লাগে। বহু সিনেমা, ব্রেসো সিনেমা ভালো লাগে, অজু সিনেমা আমার ভালো লাগে। মানে আমাদের পরবর্তী জেনারেশন, যেমন অমিতাভ আমাদের পরবর্তী জেনারেশনের একজন, তারপরে অনিমেষ, তারপরে আছে আমাদের এই সময়ে মেজবাউর রহমান সুমন, রাফি, এরা সবাই আসলে
যার যার মতো করে ভালো কাজ করছে। জানি না, এটা রিস্ক তো হয়ই। আর পাশাপাশি আসলে মেইন স্ট্রিমের নিব না নিব এরকম না। আমি যখন কোনো একটা কাস্টিং প্রসেসের মধ্যে থাকি তখন আসলে এই চরিত্রের জন্য কে উপযুক্ত এটাই খুঁজতে থাকি। আমাদের চলচ্চিত্রে যে ওই লাউড একটা ভাষা ছিল, যে চিৎকার করে করে সবাই কথা বলতো, এটা তোদের হাতে এসে আসার পরে এই ডেলিভারিটা কিন্তু চেঞ্জ হয়েছে। সো সে পরিমণিকে তুই যখন নিয়েছিস, ও যখন এফডিসি বেসড অন্যান্য মেইন স্ট্রিমের ছবিগুলো, যে কমার্শিয়াল ছবিগুলো যে ভাষায় যেভাবে কথা বলতো, যে তার যে জেস্টার পোস্টার ছিল, তোর কাছে এসে কি মনে করছে যে ওর আগের যে ভঙ্গি, সেই ভঙ্গি তো আসলে আমরা একদমই রাখিনি। মানে অভিনয়ে ওরে খুব রিয়েলিস্টিক অ্যাক্টিং করানো হয়েছে। ওর কাপড় চোপড় খুবই বিশ্বাসযোগ্য, বিলিভেবল এবং রিয়েলিস্টিক ছিল আর কি। বেসিক্যালি আমি তো রিয়েলিস্টিক সিনেমা করতে চাই, আর মাঝে মধ্যে এই যে একটা রূপকথা করলাম, তো দেন খুব উচ্চকিত কিছু আসলে আমার পছন্দ না আর কি। আমার অভিনেত্রী দরকার আসলে। লোকেরা নায়িকা বলতে পারে, কিন্তু আমি অভিনেত্রী হলেই ভালো, যে অভিনয়টা যে ভালো জানে, অভিনয়টা যে ভালো করে, ওকেই আমার ভালো লাগে। তোর কাস্টিং এর আগে যেমন চঞ্চল চৌধুরী পপুলার ছিলেন না, টেলিভিশনে নাম করা অ্যাক্টর ছিলেন না, তখনও অত পপুলার ছিল না ও। মানে 2007 সালে ওকে যখন কাস্ট করি, তখন ও শুধুমাত্র একটা বিজ্ঞাপনে একটু ওই যে হ্যাঁ ওইটাতে একটু পপুলারিটি ছিল, কিন্তু অ্যাক্টর হিসেবে ও পপুলার ছিল না ওই সময়। মানে ওর টেলিভিশনেও আমার সাথেই কাজ করেছে ওই সময়, যে এনেছি সূর্যারা সিটিসি। তখন তো মাত্র ক্যারিয়ার শুরু করছে। ওকে তো ক্যারিয়ার শুরু করতে তো লোকেরা কম লোকই চিনত। তো দীর্ঘদিন ধরে যাদের সাথে কাজ করেছি তাদের কথা বলতে পারি, যেটা আমি ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, জয়া হাসান, আমি সুইটির সাথে দীর্ঘদিন কাজ করেছি, বিজয়ীর সাথে দীর্ঘদিন কাজ করেছি আমি। তারপরে সোহানা সাবা শুরু করেছে আমার সাথে, হিল্লোল ছিল, শুরু করেছিল, মনে আছে আমার। পরবর্তীতে মিলিও ডেবু সিনেমায়, শাহানা সুমি পাপ্পুন্ডের ডেবু সিনেমায়, সাদিয়া আয়মান, মন্দিরা চক্রবর্তী, এরাও ডেবু হলো। এরকম টুকটাক আছে আরও অনেকে হয়তো। মানে নতুন পুরনো সব প্রজন্মের লোকেরাই আমার সাথে কাজ করতে আগ্রহী, এটা আমি টের পাই, বা ওইটা ওরা জানানো দেয়। কিন্তু সবাই তো আর নেওয়া যায় না। আমি দেখি না বহুদিন টেলিভিশনের নাটক, ইউটিউবে হয়তো টুকটাক ক্লিপ দেখি, তো খালি সবাই মিলে ঝগড়া করছে, হয় বুলিং করছে, নয় হ্যারাসমেন্ট করতেছে, এগুলোই দেখতে থাকি, আর কিছু দেখতে পাই না। একই যুগে সে 90-এর দশকের মাঝামাঝি সময়ে যে এক ধরনের নাটককে প্রচলন হয়েছিল বিটিভির বাইরে প্যাকেজের পর্যায়ে আসার পরে কিন্তু নাটকের ভাষাটা পরিবর্তিত হয়ে গেছে। বাংলাদেশ টেলিভিশনের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছিল। সেই ধারা থেকে বাংলাদেশ টেলিভিশন এখন কোন জায়গায় আছে বলে মনে করিস? তারা কি আগের জায়গায় আছে? না, ওরাও চেঞ্জ হয়েছে। কারণ আগে স্টুডিও বেস টেলিভিশন, বাংলা বিটিভিতে স্টুডিও বেস 3 ক্যামেরা দিয়ে একবারই শুটিং করা, সেই একটা সিস্টেম ছিল। তো সেটা তো বিটিভির এখনও আছে বোধহয়, আমি জানি না 3 ক্যামেরায় শ্যুট হয়, কিন্তু এখনও ওরা অনেক বেশি আউটডোর বেস হয়তো নাটক করে, অনেক রিয়েলিস্টিক নাটক করার চেষ্টা করে। আমাদের এখানে তো ধর সবাই সেলফ টট ফিল্ম মেকার, কোনো ইনস্টিটিউশনাল ট্রেনিং কারো নাই, তোর নিজেরও নাই, তুইও কোনো প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র নির্মাণ শিখিস নাই, বাকি সবাই কিন্তু তাই করেছে। তো এই করতে করতে এখন এই সময় এসে ধরুন একদম ইজি হয়ে গেছে, মোবাইল ফোন দিয়ে মানুষ নাটক বানিয়ে ফেলতে পারে। তাতে কি নাটকের কোনো ক্ষতি হচ্ছে কিনা, নাকি ল্যাঙ্গুয়েজটা? না, রাজক্ষতিতে এটা তো আসলে ধুম করেই তুমি শখ হলো আর বানায় ফেলতে পারবে না। একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের এখানে শুরু হয়েছে অলরেডি, যে বিশ্ববিদ্যালয়গুলো এখন ফিল্ম অ্যান্ড টেলিভিশন পড়াচ্ছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশনের একটা সরকারি প্রতিষ্ঠানও আছে, এবং আমার ধারণা ডে বাই ডে এই প্রতিষ্ঠানগুলো আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ নিবে, এবং আমাদের দেশের তরুণরা এই সমস্ত লেখাপড়া করে সিনেমা বানাবে, এটাই আমার মনে হয়। 1 মিনিট 2 মিনিটের রিল টাইপের এগুলো তুই দেখোস? টুকটাক তো চোখে পড়ে, সময়ের দাবি আর কি। এখনকার সময় যেরকম চলছে ট্রেন্ড, তো নানা সময়ে নানা ট্রেন্ড আসে, এটা আবার পরিবর্তনও হয়। কিন্তু বেসিক সিনেমা বা বেসিক যে অডিওভিজুয়াল মিডিয়াম, টিভি নাটক, ওটিটির সিরিজ, অথবা সিনেমা হলের সিনেমা,
এগুলো একটু জেনে বুঝেই করতে হয় আর কি। এফডিসির অনেক কাজ আছে আসলে, এখনকার যুগ উপযোগী অনেক কাজ করবার আছে। প্রথমত ওদের একটা সেন্ট্রাল প্রপার সার্ভার সিস্টেম থাকা উচিত, যেখান থেকে সিনেমা চলবে হোল ওভার দ্য কান্ট্রিতে, যেরকম প্রাইভেট সেক্টরে আছে। হ্যাঁ, এটা আসলে এফডিসির করা উচিত। পাশাপাশি আধুনিক টেকনোলজি ওরা আনতে পারে এবং সত্যি সত্যিই চলচ্চিত্র উন্নয়নের জন্য ওরা কাজ করার সুযোগ আছে ওদের এখনও। হ্যাঁ, বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আছে তাদের কাজের অবস্থা কি খুব অনুকূল আছে সব কিছু মিলিয়ে? শুধু কারণ না, বাংলাদেশে সিনেমা বানানোই একটা জটিল প্রক্রিয়া আমাদের দেশে। তো আমরা এফডিসির প্রসঙ্গে যদি আসি, যে এফডিসি প্রশাসনের দায়িত্বে যদি সিনেমার লোক থাকতো আর কি, হ্যাঁ, বা সংস্কৃত মনার লোক থাকতো, তো ওখানে তো তা নাই। আছে একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি আসলে অন্য কাজ করার কথা, উনি এফডিসি চালান। হ্যাঁ, তো এইটা একটা বড় প্রতিবন্ধকতা। একইভাবে আছে সেন্সর বোর্ডেও। সেন্সর বোর্ডের প্রধান হবেন ক্ষমতা বলে সেক্রেটারি, ওকে ফাইন, কিন্তু সেকেন্ড যিনি হবেন তিনি আসলে সিনেমার লোক, সিনেমা বোদ্ধার দরকার আছে আর কি। এটা আগে ছিল, তো এখন সব জায়গায় আসলে তথ্য ক্যাডারের লোক, যিনি আসলে সিনেমা সম্পর্কে কোনো আগ্রহী নাই, তিনি যদি এই সমস্ত পদে বসে থাকেন, তাইলে সিনেমার প্রতিবন্ধকতা হবেই। বেসিক ভাষা তো এখনই চেঞ্জ হয়ে গেছে, এখন মার্বেল টার্বেল মানে সুপার ন্যাচারাল ভঙ্গিতে চলে গেছে, তাই না, সারা ওয়ার্ল্ড। ঠিক আছে, কিন্তু আমার লাগে তারপরেও যে সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রি ফিল্মের ক্ষেত্রে এটা যে চেঞ্জ হবে, অনেক চেঞ্জ হবে। বরাবরই আমাদের এখানে ইন্ডাস্ট্রি ফিল্ম একসময় ছিল ঘোড়া টোড়া হাতি টাতি দিয়ে যুদ্ধ লড়াই তলার ফাইট ফ্যান্টাসি ছিল, তার আগে ছিল জীবন ঘনিষ্ঠ সিনেমা, এরপরে আসলো অন্যরকম কি বলবো, যে এরকম খুবই অশ্লীল টশ্লীল, তারপরে আবার ওটা কাটায় উঠে হিন্দি তামিল তেলেগুর এক ধরনের প্রভাব। হ্যাঁ, এগুলো চলতেই থাকবে যুগে যুগে। কিন্তু আমি বেসিক সিনেমার কথা যদি বলি, যে যেমন গানের ক্ষেত্রে তো অনেক চেঞ্জ এসছে, তাই না, যে নানা ভঙ্গিতে তুই গান শুনতে পারিস, কিন্তু কনসার্টের অবদান তো চলে যায়নি। এখনও কনসার্ট হলে, কনসার্টে হচ্ছে দল বেঁধে লোকেরা যায় এবং উপভোগ করে। তো সিনেমা হলো এইরকমই থেকে যাবে, যে দল বেঁধে লোকেরা এক জায়গায় গিয়ে এন্টারটেন হবে, সিনেমা দেখবে এবং এর আবেদন থেকে যাবে, এটা নষ্ট হবে না। তোর কি এটা কখনো মনে হয় যে আগামী দিনে চলচ্চিত্র নির্মাণের জন্য কোনো পারফর্মারের প্রয়োজন হবে না, কোনো লোকেশনের প্রয়োজন হবে না, কোনো সেটের প্রয়োজন হবে না, একজন লোক তার কম্পিউটারে বসে একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র বানিয়ে ফেলতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে? এটা কিন্তু আমার মনে হয়। তোর কি কখনো মনে হয়? এটা হ্যাঁ, ওইটা একটা লোক, সিনেমা সাথে জিনিস যে একটা লোক কল্পনা করলো আর নিজের মতো করে সে বানিয়ে ফেললো, তো খুবই মনোটোনাস হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। না, ধর তুই একটা জিনিস কল্পনা করলি, এটা তুই অ্যারেঞ্জমেন্ট করতে পারবি না, তোর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগবে সেই স্পেসটা তৈরি করতে। কিন্তু তুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করস, তুই কতগুলো অ্যাপস ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করে তুই সেই লোকেশন, সেটা সম্ভব, কিন্তু হিউম্যান, সেই রকম তুই শাহরুখ খানের মতো করে আরেকজন অমুক খানকে তৈরি করে ফেলতে পারবি। আমি সেটা বলছি যে সেটা সম্ভব, কিন্তু ওর মধ্যে হিউম্যান টাচ থাকবে না আর কি, হিউম্যান টাচ থাকবে না। হিউম্যান টাচ ছাড়া মানে হিউম্যান একজন রিয়েল হিউম্যান অ্যাক্টিং করবে, আর এআই দিয়ে তুমি হিউম্যান বানায় অ্যাক্টিং করাবা, এটার মধ্যে বেসিক পার্থক্যটা থেকে যাবে না। এখনও এআই দিয়ে ফটোগ্রাফ আর এমনি ফটোগ্রাফ দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখতে পাই, তো সেটা এখন দেখতে পাই। এআই বয়স মাত্র এই কয়েক বছর, সদ্য ভূমিষ্ঠ, কিন্তু এআই যখন পরিণত হয়ে যাবে তখন আমার মনে হয় এটা ডিফিকাল্টিস কেটে যাবে। সেলফোন যখন আসে, আমরা তো তখনও কল্পনা করতে পারি নাই যে সেলফোন দিয়ে আমি ভিডিও কলে একজনের সাথে আরেকজনকে দেখে কথা বলতে পারবো। আমার ধারণা যে এআই আসবে, ডিআই আসবে, সবই আসবে, কিন্তু যখন তাহলে তোর পেন্টিংয়ের কোনো আবেদন থাকতো না। ক্যামেরা আবিষ্কারের পরে বা এআই পেন্টিং করুক না, তাই না, কিন্তু আমার ধারণা যে মানে হিউম্যান টাচ যে কোনো আর্টে খুব প্রয়োজন আর কি। না, আমি এমনি একটা কথা বলতে চাই যে আমাদের এখন আমার যে উপলব্ধি আর কি, স্পেশালি বাংলাদেশ নিয়ে, আমরা খুব একটা দারুণ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং স্পেশালি
কালচারালি আমরা খুব পিছিয়ে পড়ছি এবং আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে অন্যকে ছোট করা, নিচু করা এবং গালাগালি করা, এগুলোতে আমরা মেতে আছি। পাশাপাশি রিয়েল প্র্যাকটিসিং যে ধর্ম, হ্যাঁ, তা না করে আমরা ধর্ম নিয়ে অনেক বাড়াবাড়ি করছি। মানে আমার বাবা দাদারা যেভাবে প্র্যাকটিসিং মুসলিম ছিল, যে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা করা, হজে যাওয়া, জাকাত দেয়া, যা যা ও খুবই নীরবে ওনারা ওনাদের ধর্মগুলো পালন করে যেত। এখন এটা একটা আড়ম্বরপূর্ণ ভঙ্গি হয়েছে ধর্মটা, এবং আমরা না জেনে না বুঝে অনেক অন্যরকম কাজ করছি, যেটা আসলে ধর্মকেও ছোট করছি, আমরা আমাদের সংস্কৃতিকে ছোট করছি, আমাদের প্রত্যেকেই আমরা কেমন জানি এক ধরনের উলম্ফনের মধ্য দিয়ে যাচ্ছি। তো আশা করব এই জাতি একটু ধীরস্থির হবে এবং আমরা আমাদের জাতীয়তাবোধ, আমাদের সংস্কৃতি যা যা আছে এটা নিয়ে বিশ্ব দরবারে হাজির হতে পারবো।